যে আজকে আমাদের ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ২য় ক্লাস। আজকে আমরা ৫৪ ধারা থেকে শুরু করব। আমাদের ৫৪ ধারাও সংশোধন হয়েছে। ৫৪ ধারা ইতিপূর্বে ছিল এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসতো। কয়টি ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? উত্তর কি ছিল বলেন তো আগে? আরো ৯ টি ক্ষেত্র ছিল স্যার। ৯ টি ক্ষেত্রে। এখন নতুন করে কয়টা ক্ষেত্র যুক্ত হয়েছে? এখন নতুন করে কিন্তু ২ টা ক্ষেত্র যুক্ত হয়েছে। ১১ টি ডিউটি যুক্ত হচ্ছে। হ্যাঁ, ২ টি ক্ষেত্রে যুক্ত হয়েছে। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে ৫৪ ধারা অনুযায়ী ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী পুলিশ কয়টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? উত্তর কি হবে? উত্তর হবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী পুলিশ ১১ টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় কি করতে পারেন? গ্রেপ্তার করতে পারেন। তাহলে সেই ১১ টি ক্ষেত্র কি? আপনারা একটু ছোট করে দাগ দিবেন। ১ম এ যেটা বলা আছে সেটা হলো cognizable offense, হ্যাঁ? আমলযোগ্য অপরাধ। আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য ১১ টা ক্ষেত্রে ৫৪ ধারায় পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, এটা জানলেই হবে। তারপরে লিখিত পরীক্ষায় কিন্তু আপনাকে লিখতে হতে পারে। লিখার জন্য আপনারা দাগাবেন আ প্রথমত হলো cognizable offense। তাহলে পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে কেউ যদি cognizable offense করে, cognizable offense মানে কি? এখানে আমলযোগ্য অপরাধ লেখা নেই। আপনারা আমলযোগ্য অপরাধ লিখে রাখেন। তাহলে পুলিশের সম্মুখে পুলিশের উপস্থিতিতে কেউ যদি আমলযোগ্য অপরাধ করে, পুলিশ তাকে কি করতে পারে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। দ্বিতীয়ত বলা আছে যে ব্যক্তির বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ আছে তিনি ৭ বছরের কম কারাদণ্ডযোগ্য অপরাধ করেছেন। এরকম যুক্তিসঙ্গত কারণ আছে। তাহলে যে ব্যক্তির বিরুদ্ধে ৭ বছরের কম কারাদণ্ডযোগ্য অপরাধ করেছেন, আ এরকম অপরাধ করার বিষয়ে যুক্তিসঙ্গত পুলিশ অফিসারের নিকট কারণ আছে। দ্বিতীয়ত সেই ক্ষেত্রে আপনার হচ্ছে পুলিশ কি করতে পারেন? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। তাহলে প্রথমত দাগ দিবেন হচ্ছে cognizable offense বা আমলযোগ্য অপরাধে, দ্বিতীয়ত দাগ দিবেন হচ্ছে ৭ বছরের কম। তৃতীয়ত বলা আছে যদি কোনো ব্যক্তি যার বিরুদ্ধে মানে সুনির্দিষ্টভাবে নির্ভরযোগ্য অভিযোগ পাওয়া গেছে যিনি ৭ বছরের বেশি কারাদণ্ডযোগ্য অপরাধ করেছেন। তাহলে তৃতীয়ত দাগ দিবেন হচ্ছে ৭ বছরের বেশি। চতুর্থত বলা আছে যে ব্যক্তি যার কাছে কারণ ছাড়া আইন ভাঙ্গার দুঃখিত আইন ভাঙ্গা না এটা হলো ঘরবাড়ি ভাঙ্গা। হ্যাঁ? হাউস ব্রেকিং আরকি। ঘরবাড়ি ভাঙার কি আছে? যন্ত্রপাতি পাওয়া যায়। যেমন আপনি একজন ব্যাংকার। আপনি ব্যাংকে চাকরি করেন খুব ভালো পোস্টে। এখন বাজে রাত ১২টা। আপনার কাছে কি আছে? হাতুড়া, বাটাল যেগুলো দিয়ে হচ্ছে ঘর ভাঙা হয়, হ্যামার। এই সরঞ্জাম আপনার কাছে আছে। এখন কেন আছে আপনার কাছে রাত বাজে ১২টা? আপনি একজন ব্যাংকার। সেটা আপনি যদি কারণ দর্শাতে না পারেন তাহলে পুলিশ আপনাকে কি করতে পারেন? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। পঞ্চমত বলা আছে যেকোনো ব্যক্তি সরকারের আদেশে যদি অপরাধী হিসাবে ঘোষিত হয় তাহলে সরকার ঘোষিত অপরাধীকে পুলিশ কি করতে পারে না? পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। পঞ্চমত বলা আছে আচ্ছা আমরা লিঙ্কটা ওপেন করে দিই। তাহলে চতুর্থত দাগ দিবেন হচ্ছে হাউস ব্রেকিং বা ঘর ভাঙার সরঞ্জাম। পঞ্চমত দাগ দিবেন ঘোষিত অপরাধী। যেকোনো ব্যক্তি সরকারের আদেশে অপরাধী হিসেবে ঘোষিত হয়েছে। তাহলে পঞ্চমত দাগ দিবেন হচ্ছে ঘোষিত অপরাধী। ৬ নম্বরে ষষ্ঠত বলা আছে যেকোনো ব্যক্তি যার দখলে এমন বস্তু পাওয়া যায় আ যা যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা যায় তা চুরি সম্পত্তি অর্থাৎ স্টোলেন গুডস। ষষ্ঠতে কি বলা আছে? চুরি করা সম্পত্তি অর্থাৎ স্টোলেন গুডস। মানে যদি কোনো ব্যক্তির কাছে কি থাকে? চোরাই সম্পত্তি থাকে। এখন তার কাছে কেন চোরাই সম্পত্তি আছে? হ্যাঁ? সে যদি সেটা ব্যাখ্যা করতে না পারে, তাহলে পুলিশ তাকে কি করতে পারেন? পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। তাহলে আপনার ষষ্ঠতে দাগ দিবেন হচ্ছে চোরাই সম্পত্তি বা স্টোলেন গুডস। সপ্তমে দাগ দিবেন হচ্ছে যেকোনো ব্যক্তি যিনি পুলিশ কর্মকর্তার দায়িত্ব পালনে বাধা দেয়। তাহলে সপ্তমতে দাগ দিবেন হচ্ছে পুলিশ কর্মকর্তার কাজে বাধা। অষ্টমত বলা আছে যেকোনো ব্যক্তি যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত সন্দেহ আছে তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে পলায়ন করেছেন। হ্যাঁ? তাহলে অষ্টম হলো কি? সশস্ত্র বাহিনী থেকে পলাতক।
নবম কি? নবম হলো যেকোনো ব্যক্তি যিনি যুক্ত আছেন বা যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ আছে, যিনি বাংলাদেশের বাইরে কোনো অপরাধী সাব্যস্ত হয়েছিলেন। অর্থাৎ বাংলাদেশের বাইরে অপরাধ করেছেন। এটার নাম হলো এক্সট্রাডিশন। তাহলে এখানে দাগ দিবেন হচ্ছে বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধ। ১০ম এ হলো আ কোনো মুক্তিপ্রাপ্ত দণ্ডিত ব্যক্তি যিনি ৬৫(৩) উপধারার অধীন নিয়ম ভঙ্গ করেন। তাহলে ১০ এ দাগ দিবেন হচ্ছে ৫৬৫(৩) ভঙ্গ করা। আর ১১ নম্বরে হলো যেকোনো ব্যক্তি যার গ্রেপ্তারের জন্য পুলিশ কর্মকর্তার কাছে অনুরোধ পাওয়া গেছে, অর্থাৎ রিকুইজিশন পাওয়া গেছে। তাহলে আবার যদি আমরা রিপিট করে দেই, সবাই কি দাগাচ্ছেন? যে ১১ টা গ্রাউন্ড আমরা কিভাবে মনে রাখবো? ১ম এই হলো কগনিজেবল অফেন্স জি। বা আমলযোগ্য অপরাধ, হ্যাঁ? যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করে বা কগনিজেবল অফেন্স করে পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। দ্বিতীয়ত হলো ৭ বছরের কম কারাদণ্ডযোগ্য অপরাধ যদি কেউ করেন, পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। তৃতীয়ত হলো ৭ বছরের বেশি কারাদণ্ডযোগ্য অপরাধ যদি কেউ করেন, পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। চতুর্থত হলো হাউস ব্রেকিং। দাগ দিবেন, ছোট করে দাগ দিবেন। ১ম এ দাগ দিবেন কগনিজেবল অফেন্স, দ্বিতীয় দাগ দিবেন ৭ বছরের কম, তৃতীয় দাগ দিবেন ৭ বছরের বেশি, চতুর্থ হলো হাউস ব্রেকিং, পঞ্চম হলো ঘোষিত অপরাধী, ষষ্ঠ হলো যে চোরাই সম্পত্তি যার কাছে পাওয়া গেছে, সপ্তম হলো পুলিশ কর্মকর্তার কাজে বাধা, অষ্টম হলো সশস্ত্র বাহিনী থেকে পলায়ন, আ নবম হলো বিদেশে সংঘটিত অপরাধ, দশম হলো ৫৮৫ এর উপধারা ভঙ্গ, আর একাদশ হলো আপনার হচ্ছে যাকে গ্রেপ্তারে অনুরোধ পাওয়া গেছে। আচ্ছা, এভাবেও যদি আপনাদের লিখিত পরীক্ষার জন্য মনে না থাকে তাহলে একটা শব্দ লিখেন সবাই। শব্দটা লিখেন সবাই খাতায়। আমি এখানে লিখতেছি, হ্যাঁ? CIPSODER। লিখেছেন? চিপসোডারা। CIPSODERR। স্যার আবার বলতে হবে স্যার। যে ডিসপ্লে থেকে দেখেন, স্ক্রিনে লিখেছি আমি, দেখেন লাল কালি দিয়ে। স্ক্রিনে লাল কালি দিয়ে লিখেছি। দেখেন, সিআইপি পেয়েছেন? এই যে CIPSODERR। চিপসোডারার। তাহলে সি মানে হলো কি? সি মানে হলো কগনিজেবল অফেন্স। আমলযোগ্য অপরাধ যদি কেউ করে পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। তারপরে আছে কি আই। আই মানে হলো কি? ইমপ্লিমেন্ট অফ হাউস ব্রেকিং। যদি কারো কাছে ঘর ভাঙার সরঞ্জাম থাকে, সে যদি কারণ দর্শাইতে না পারে, পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। তারপরে আছে কি? তারপরে আছে পি। পি মানে হলো কি? প্রক্লামেশন অফ অ্যান অফেন্ডার, অর্থাৎ ঘোষিত অপরাধী। তারপরে হলো এস। এস মানে হলো কি? স্টোলেন গুডস। এস মানে কি? এস মানে হলো স্টোলেন গুডস, অর্থাৎ কারো কাছে যদি কি থাকে? চোরাই সম্পত্তি থাকে। তারপরে হলো ও। ও মানে হলো কি? obstruct a পুলিশ অফিসার। পুলিশের কাজে যদি কেউ বাধা দেয়। তারপরে হলো ডি। ডিজার্টার ফ্রম আর্মড ফোর্সেস, অর্থাৎ সশস্ত্র বাহিনী থেকে যদি কেউ পলায়ন করে। তারপরে হলো ই। ই মানে হলো কি? এক্সট্রাডিশন। কেউ যদি দেশের বাইরে অপরাধ করে। আর আর মানে হলো কি? আর মানে হলো রিলিজড কনভিক্ট, অর্থাৎ জামিনে মুক্তিপ্রাপ্ত আসামি বা কারাদণ্ড শেষ করে মুক্তিপ্রাপ্ত আসামি যদি ওই শর্ত ভঙ্গ করে, ৫৬৫(৩) এর শর্ত ভঙ্গ করে। আর সর্বশেষ হলো আর। আর মানে হলো কি? রিকুইজিশন, যাকে গ্রেপ্তারের জন্য পুলিশ কর্মকর্তার নিকট অনুরোধ পত্র পাওয়া গেছে। আপনারা খাতায় লিখে রাখবেন। সি মানে হলো কগনিজেবল অফেন্স, আই মানে হলো ইমপ্লিমেন্ট অফ হাউস ব্রেকিং, পি মানে হলো প্রক্লামেশন অফ এন অফেন্ডার, এস মানে হলো স্টোলেন গুডস, ও মানে হলো কি? অবস্ট্রাক্ট এ পুলিশ অফিসার, ডি মানে হলো ডিজার্টার ফ্রম আর্ম ফোর্সেস, ই মানে হলো এক্সট্রাডিশন, আর মানে হলো রিলিজড কনভিক্ট, আর সর্বশেষ আর হলো কি? রিকুইজিশন। এই সকল ক্ষেত্রে পুলিশ কি করতে পারে না? এখানে ৯ টা গ্রাউন্ডের কথা বলা আছে। এই ৯ টা গ্রাউন্ডে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। পাশাপাশি আরো ২ টা অতিরিক্ত হিসেবে যোগ হয়েছে। সেই ২ টা হলো যে ৭ বছরের কম কারাদণ্ডযোগ্য অপরাধ করেছেন, ৭ বছরের বেশি কারাদণ্ডযোগ্য অপরাধ করেছেন।
হ্যাঁ, এই ২ টা অতিরিক্ত হিসাবে যোগ হবে। টোটাল হবে ১১ টা। ক্লিয়ার হয়েছেন সবাই? জি, জি। ৫৪ ক নতুন করে যুক্ত হয়েছে। যেকোনো পুলিশ কর্মকর্তা যিনি গ্রেপ্তার করেছেন। এখন বিনা পরোয়ানায় যদি গ্রেপ্তার করেন, কি কারণে গ্রেপ্তার করতেছেন, ওই যাকে গ্রেপ্তার করতেছেন তাকে কি করতে হবে? তাকে কিন্তু অবগত করতে হবে যে আপনাকে এই কারণে কি করা হলো? আপনাকে এই কারণে অ্যারেস্ট করা হলো, গ্রেপ্তার করা হলো। এটা কিন্তু কি করতে হবে? এটা কিন্তু অবগত করতে হবে। যে কি কারণে গ্রেপ্তার করা হবে? ৫৫ ধারায় আপনার হচ্ছে ৩ টি ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ভবঘুরে অপরিগত দস্যু প্রভৃতিকে থানার এলাকার মধ্যে প্রবেশ করে যদি আত্মগোপন করার চেষ্টা করে এবং নিজের সম্পর্কে সন্তোষজনক বিবরণ দিতে না পারে, কেউ যদি অভ্যাসগতভাবে গৃহভঙ্গকারী বা চোর হয়, তাহলে পুলিশ তাকে কি করতে পারে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। তারপরে চলে যাবেন হচ্ছে 59 ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ফর এমসিকিউ এক্সাম। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে। বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তারের বিধান এই ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? উত্তর কি হবে? বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তারের বিধান ফৌজদারি কার্যবিধির ৫৯ ধারা আছে। তাহলে আমাদের সামনে আমরা সবাই বেসরকারি লোক। আমাদের সামনে কেউ যদি আমলযোগ্য অপরাধ করে, আমরা কি তাকে গ্রেপ্তার করতে পারবো? জি, স্যার। আমরা কিন্তু গ্রেপ্তার করতে পারবো। আমরা আটক করতে পারবো। যেমন কি যারা চুরি করতে আসে চোরকে আমরা আটক করি। ডাকাতি যারা করতে আসে ডাকাতদেরকে কিন্তু আমরা কি করি? ডাকাতদেরকে আমরা আটক করি। আটক করে তারপরে পুলিশের কাছে কি করি? পুলিশের কাছে সুপর্দ করি। এটা কিন্তু আমাদেরকে এই আইন কি করেছে? আইন কিন্তু আমাদেরকে ক্ষমতা দিয়েছে। ৬১ ধারায় বলা আছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যুক্তিসঙ্গত কারণ ছাড়া ২৪ ঘন্টার বেশি আটক রাখা যাবে না। আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসবে। বিনা পরোয়ানায় যিনি গ্রেপ্তার হবেন, সেই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কত ঘন্টার বেশি আটক রাখা যাবে না? কত ঘন্টার মধ্যে কোর্টে চালান দিতে হবে? উত্তর কি হবে? ২৪ ঘন্টার মধ্যে। হ্যাঁ, ২৪ ২৪ ঘন্টার ঘন্টার মধ্যে। মধ্যে। ভেরি গুড। ২৪ ঘন্টার মধ্যে কি করতে হবে? ২৪ ঘন্টার মধ্যে কোর্টে চালান দিতে হবে। দেখেন ৬৭ ক নতুন করে যুক্ত হয়েছে। আমাদের ৪৬ ধারায় নতুন করে অনেকগুলো সাবসেকশন যুক্ত হয়েছে এবং অনেকগুলো রুলসও কিন্তু যুক্ত হয়েছে। হ্যাঁ? উপবিধি যুক্ত হয়েছে, বিধান যুক্ত হয়েছে। এখন ৬৭ ক তে বলা আছে, এই গ্রেপ্তারকারী কর্মকর্তা গ্রেপ্তার করার সময় যদি গ্রেপ্তারের বিধান লঙ্ঘন করেন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে সেই ক্ষেত্রে এই যে তিনি গ্রেপ্তারের বিধান লঙ্ঘন করেছেন, গ্রেপ্তারকারী কর্মকর্তা, তার জন্য তিনি কিন্তু দায়ী থাকবেন এবং ওই কর্মকর্তার যে সার্ভিস রুলস আছে, পুলিশ কর্মকর্তার সেই সার্ভিস রুলস অনুযায়ী তার বিরুদ্ধে কি করা হবে? তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। '৬৮ ধারায় বলা আছে সমন। তাহলে সমন কে ইস্যু করবে? সমন ইস্যু করবে হচ্ছে আদালত। এবং প্রত্যেকটি সমন আদালতের যে প্রিসাইডিং অফিসার আছেন অথবা আদালত কর্তৃক নিযুক্ত যিনি কর্মকর্তা আছেন, তিনি কর্তৃক কি হবেন? স্বাক্ষর এবং সিলমোহরকৃত থাকবে। প্রত্যেকটা সমন। আচ্ছা, ক্রিমিনাল মামলায় সমন কে জারি করতে পারেন? ক্রিমিনাল মামলায় কিন্তু পুলিশ সমন জারি করতে পারে। আমি একটা মামলা করেছিলাম নারী শিশু ট্রাইব্যুনালে। সেখানে আদালত মামলা আমলে নিয়ে সমন দিয়েছিল। সেই সমন কিন্তু পুলিশ অফিসার কি করেছিল? পুলিশ অফিসার জারি করেছিল। তাহলে সমন কে জারি করবে? সমন জারি করবে হচ্ছে পুলিশ অফিসার অথবা আদালতের অফিসার বা অপর কোনো সরকারি কর্মকর্তা। আর দেওয়ানি মামলার ক্ষেত্রে সমন কে জারি করবে বলেন তো? দেওয়ানি মামলার ক্ষেত্রে কি পুলিশ সমন প্রিজাইডিং জারি করবে না অফিসার। জারিকারক সমন জারি প্রিজাইডিং করবে? অফিসার। আছে প্রিজাইডিং দেওয়ানি অফিসার। মামলা। ভেরি গুড। ৬৯ ধারায় বলা আছে যার বরাবর সমন প্রদান করা হবে তাকে ২ টা প্রতিলিপির একটা প্রদান করতে হবে এবং অন্য কপিতে স্বাক্ষরপূর্বক প্রার্থী স্বীকারপত্র নিয়ে আসতে হবে। ৬৯ এর ৪ নতুন করে যুক্ত হয়েছে। এখানে বলা আছে এসএমএস এর মাধ্যমে কি করা যাবে? এসএমএস এর মাধ্যমে সমন জারি করা যাবে। ভয়েস কল মানে ফোন কলের মাধ্যমে সমন জারি করা যাবে। ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে কি করা যাবে?
হ্যাঁ, সমন জারি করা যাবে। ইমেইলের মাধ্যমেও কি করা যাবে? ইমেইলের মাধ্যমেও সমন জারি করা যাবে। এগুলো নতুন করে যুক্ত হয়েছে। ফোন করে জানিয়ে দেওয়া হবে যে আপনার বিরুদ্ধে এই আদালতে এই বিষয়ে মামলা হয়েছে। হ্যাঁ, এই ঘটনা। এখন যাকে যার বিরুদ্ধে সমন দেওয়া হয়েছে তাকে যদি পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে আদালত কি করতে পারেন? আদালত কিন্তু গ্রেপ্তারি পরোয়ানাও জারি করতে পারেন। তাছাড়া সরাসরি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। হ্যাঁ, ৭৫ এর ১ এ বলা আছে গ্রেপ্তারি পরোয়ানা। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা কে জারি করবে? গ্রেপ্তারি পরোয়ানা আদালত জারি করবে। প্রত্যেক গ্রেপ্তারি পরোয়ানা কি হবে? প্রত্যেক গ্রেপ্তারি পরোয়ানা লিখিত হবে। প্রত্যেক গ্রেপ্তারি পরোয়ানাতে প্রিজাইডিং অফিসারের কি থাকবে? প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর থাকবে। স্বাক্ষর থাকবে। ৭৫ এর ২ এ বলা আছে। এগুলো জানার বিষয়। এগুলো থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে না। এখন যেগুলো বলতেছি সমন, ওয়ারেন্ট থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে না। খুবই কম। আচ্ছা, এখানে ৭০ ধারাটা মিস্টেক হয়েছে। ৭০ ধারাটা অবশ্যই পড়বেন। এই ৭০ ধারাও কিন্তু সংশোধন হয়েছে। আগে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে ছিল যার বরাবর সমন প্রদান করা হবে, তাকে যদি পাওয়া না যায় তাহলে পরিবারের সাবালক সদস্য বরাবর কি করতে হবে? সাবালক পুরুষ সদস্য বরাবর সমন দেয়া লাগতো। আর এখন কিন্তু সেটা সংশোধন হয়েছে। এখন সংশোধনীতে কি বলেছে? যার বরাবর সমন প্রদান করা হবে তাকে যদি পাওয়া না যায় তাহলে পরিবারের যেকোনো সাবালক সদস্য, সেটা পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। যেকোনো সাবালক সদস্য বরাবর কি করা যাবে? সমন জারি সমান করা যাবে। করা যাবে। আচ্ছা, ৭৫ ধারার সাবসেকশন ২ এ বলা আছে যে গ্রেপ্তারি পরোয়ানার স্থায়িত্বকাল। গ্রেপ্তারি পরোয়ানার স্থায়িত্বকাল কি হবে? যতদিন পর্যন্ত আসামি গ্রেপ্তার না হয় বা যতদিন পর্যন্ত আদালত কর্তৃক সেই গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা না হয় ততদিন পর্যন্ত বলবৎ থাকবে। আচ্ছা। তারপরে আ চলে যাবেন হচ্ছে ৮১ ধারা। আমরা ৬১ ধারায় কি পড়েছি বলেন তো? বিনা পরোয়ানায় যদি কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাহলে কত ঘন্টার মধ্যে কোর্টে চালান দিতে হবে? ২৪ ঘন্টার মধ্যে। ২৪ ঘন্টার মধ্যে কোর্টে চালান দিতে হবে। আর ওয়ারেন্ট মূলে যদি কেউ গ্রেপ্তার হয়, এই ৮১ ধারায় বলা আছে। হুম? ওয়ারেন্ট মূলে যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। হ্যাঁ? এখন গ্রেপ্তারি পরোয়ানা মূলে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, তাহলে তাকে কখন কোর্টে চালান দিতে হবে? এখানে ৮১ ধারায় বলা আছে, অনাবশ্যক বিলম্ব ছাড়াই। একটু মিউট করে দেই প্লিজ। কখন চালান দিতে হবে? এমসিকিউ পরীক্ষায় আসছে, সর্বশেষ এমসিকিউ পরীক্ষায়। পরোয়ানামূলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কতক্ষণের মধ্যে কোর্টে হাজির করতে হবে? কখন কোর্টে হাজির করতে হবে? উত্তর কি হবে? অনাবশ্যক বিলম্ব ছাড়াই হাজির করতে হবে। যতটুকু সময় লাগে স্যার। অনবসর বিলম্ব ছাড়া। এখন একজন আসামিকে হাজির হওয়ার জন্য আদালত ১ম এ সমন দিল। সে হাজির হলো না। এখন হাজির যদি না হয় তাহলে আদালত তাকে হাজির করার জন্য কি করবেন? ওয়ারেন্ট দিবেন। এখন ওয়ারেন্ট দেওয়ার পরেও সে হাজির হলো না। তাহলে সেই ক্ষেত্রে সেই আসামিকে হাজির হওয়ার জন্য আদালত কি জারি করবেন? হুলিয়া জারি করবেন। তাহলে হুলিয়া জারি। এমসিকিউ পরীক্ষার ১ম কোয়েশ্চেন, প্রোক্লামেশন অফ পারসন অ্যাবসকন্ডিং অর্থাৎ হুলিয়া জারি সম্পর্কিত বিধান কোথায় আছে? এই ফৌজদারি কার্যবিধির ৮৭ ধারায় আছে। তাহলে কোনো পলাতক আসামিকে নির্ধারিত তারিখে আ নির্ধারিত স্থানে হাজির হওয়ার জন্য ৩০ দিনের কম নয় এমন সময় দিয়ে বিচারক কি করতে পারেন? হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন। তাহলে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন হয় যে হুলিয়ায় আসামিকে হাজির হওয়ার জন্য কতদিন সময় দেওয়া হবে? উত্তর কি হবে? ৩০ 30 দিনের দিন। কম নয়। অর্থাৎ ৩০ কম দিন না। পর্যন্ত সময় দেওয়া হবে। এর এবং যে মধ্যে আসামিকে হাজির হওয়ার জন্য হুলিয়া জারি করা হবে, সেই হুলিয়ার ঘোষণাপত্রটি কি করতে হবে? শহরের প্রকাশ্য স্থানে পড়ে শোনাতে হবে এবং আসামির গৃহের আশেপাশের প্রকাশ্য স্থানে হুলিয়ার নকলটি কি করতে হবে? নকলটি টানিয়ে দিতে হবে। ৮৮ ধারায় বলা আছে পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক। এখন ১ম এ একজন আসামিকে হাজির হওয়ার জন্য সমন দেয়া হলো, হাজির হলো না। তারপরে হাজির হওয়ার জন্য কি করা হলো? ওয়ারেন্ট দেয়া হলো। তারপরেও হাজির হলো না। তারপরে কি হবে? সমন মূলে হাজির হলো না, ওয়ারেন্ট মূলে হাজির হলো না। তাহলে কি হবে? হুলিয়া জারি হবে। এখন হুলিয়া জারি হলো। তারপরেও আসামি হাজির হলো না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ৮৮ ধারায় বলা আছে, ৮৭ ধারায় হুলিয়া জারির পরও যদি আসামি হাজির না হয়, তাহলে উক্ত ব্যক্তির স্থাবর বা অস্থাবর সম্পত্তি আদালত কি করতে পারেন? ক্রোকের নির্দেশ দিতে পারেন। ৮৮ এর ২ এ বলা প্রকারে আছে হুলিয়া প্রকারে দিতে জারিকারী পারে। আদালতের। আচ্ছা, এগুলো ভিতরের বিষয়ে দরকার নেই। এখান থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য যেটা আসতে পারে
সেটা হলো আ আপনার যার সম্পত্তি হুলিয়া হওয়ার কথা ছিল যে আসামি, সে আসামি ব্যতীত অন্য কোনো ব্যক্তির যদি সম্পত্তি ক্রোক হয়, হ্যাঁ? তাহলে আসামি হলো রহিম। কিন্তু সম্পত্তি ক্রোক হয়ে গেছে কার? সম্পত্তি ক্রোক হয়েছে করিম সাহেবের। তাহলে এই ক্ষেত্রে যার বিরুদ্ধে হুলিয়া জারি হবে সে ব্যতীত অন্য কেউ যদি আপনার অন্য কারো সম্পত্তি যদি ক্রোক হয়ে থাকে তাহলে আ যার সম্পত্তি ক্রোক হয়েছে তিনি কত মাসের মধ্যে আপত্তি উত্থাপন করবেন? সহজ করে দেই। আসামি ব্যতীত, আসামি ব্যতীত। যে আসামি তার সম্পত্তি ক্রোক হবে। অন্য কারো সম্পত্তি যদি ক্রোক হয়ে থাকে তাহলে অন্য ব্যক্তি কত মাসের মধ্যে আপত্তি উত্থাপন করবে? ৬ মাস। ভেরি গুড। ৬ মাসের মধ্যে আপত্তি ৬ উত্থাপন মাসের করবেন। মধ্যে। কত বছরের মধ্যে মামলা করবেন? ১ ১ বছরের বছরের মধ্যে। ১ মধ্যে। বছরের মধ্যে মামলা করবেন। এটা কে মামলা করবেন? হ্যাঁ, আসামি ছিল রহিম কিন্তু সম্পত্তি ক্রোক হয়েছে কার? সম্পত্তি ক্রোক হয়েছে করিমের। করিম। ৮৯ ধারায় বলা আছে সম্পত্তি ক্রোক হওয়ার দিন থেকে কত বছরের মধ্যে আদালতে উপস্থিত হয়ে প্রমাণ করতে পারলে যে তিনি গ্রেপ্তার এড়ানোর জন্য পালিয়েছিলেন না, হুলিয়া বিষয়ে তিনি জানতেন না, তাহলে তার ক্রোক থেকে মুক্তি দেওয়া হবে। কত বছরের মধ্যে আদালতে উপস্থিত হতে হবে? যার ২ সম্পত্তি বছরের মধ্যে। হ্যাঁ, ক্রোক জি। হয়েছে ২ বছরের মধ্যে। তাহলে ২ বছরের মধ্যে উপস্থিত হয়ে যদি প্রমাণ করতে পারেন তিনি গ্রেপ্তার এড়ানোর জন্য কি ছিলেন না? পালিয়েছিলেন না। তিনি হুলিয়া বিষয়ে কিছু জানতেন না। তাহলে তার সম্পত্তি যদি ক্রোক হয়ে থাকে, আদালত সেই ক্রোকের মুক্তির কি করবেন? মুক্তির নির্দেশ দিবেন। নির্দেশ দিবেন। ৯৩ ক তে বলা আছে বাংলাদেশের বাইরে সমন জারি। তাহলে বাংলাদেশের বাইরে সমন জারি করার জন্য সমনের ২ প্রস্থ নকল ডাকযোগে কি করতে হবে? প্রেরণ করতে হবে। সেই আদালতের যে আদালতে আপনার হচ্ছে কার্যকর করার জন্য পাঠানো হবে সেই আদালতের প্রিজাইডিং অফিসার বরাবর। প্রিজাইডিং অফিসার মানে হলো সেই আদালতের জজ সাহেব বরাবর। ৯৩ খ তে বলা আছে বাংলাদেশের বাইরে ওয়ারেন্ট কার্যকর বাংলাদেশের বাইরে ওয়ারেন্ট কার্যকর করার জন্য কি করতে হবে? সেই ওয়ারেন্ট যেই আদালতে পাঠাবেন সেই আদালতের প্রিজাইডিং অফিসারের নিকট পাঠাতে হবে। ৯৩ গ তে বলা আছে বাংলাদেশের বাইরে থেকে প্রাপ্ত সমন বা ওয়ারেন্ট কার্যকর। তাহলে যে আদালতে আসবে ওই সমন বা ওয়ারেন্ট সেই আদালত উক্ত সমন বা ওয়ারেন্ট কি করবেন? জারি করার ব্যবস্থা করবেন। আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য শুধু শিরোনাম পড়লেই হবে। বাংলাদেশের বাইরে সমন জারি সম্পর্কিত বিধান কোথায় আছে? ৯৩ ক। বাংলাদেশের বাইরে ওয়ারেন্ট কার্যকর সম্পর্কিত বিধান কোথায় আছে? ৯৩ খ। বাংলাদেশের বাইরে থেকে প্রাপ্ত সমন বা ওয়ারেন্ট কার্যকর কোথায় আছে? ৯৩ গ। ৯৪ ধারায় বলা আছে আ আদালত বা পুলিশ অফিসার কি করতে পারেন? কোন দলিল আ বা বস্তু সমন অথবা লিখিত আদেশ জারির মাধ্যমে আদালতে বা হচ্ছে পুলিশ অফিসারের নিকট দাখিল করতে বলতে পারেন। ৯৫ ধারায় বলা আছে চিঠি বা টেলিগ্রাম কর্তৃপক্ষকে নির্দিষ্ট ব্যক্তির নিকট কোন বস্তু বা পার্সেল অর্পণ করতে বলতে পারেন। এখন কোনো বিষয় আপনার হচ্ছে অর্পণ করার জন্য বলা হলো, কোনো বস্তু অর্পণ করার জন্য বলা হলো। এখন আদালতের নির্দেশ যদি অমান্য করে তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করতে পারেন? হ্যাঁ, দলিল বা বস্তু হাজির করার জন্য সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন। এই ৯৬ ধারায় সেই সার্চ ওয়ারেন্টের কি করা হয়? সার্চ ওয়ারেন্টের মামলা করা হয়। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি আসে, দলিল বা বস্তু আদালতে উপস্থাপন করার জন্য ফৌজদারি কার্যবিধির কত ধারায় মামলা করা হয়? সার্চ ওয়ারেন্টের মামলা কত ধারায় করা হয়? দলিল বস্তু হাজির করার জন্য ৯৬ ধারায় করা হয়। আচ্ছা কোন আদালতে করা হয় বলেন তো? নির্ভয়া আদালতে। কোন আদালতে? বিজ্ঞ নির্বাহী। না, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে করা হয়। জি স্যার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে। তাহলে দলিল বা বস্তু আদালতে হাজির না করলে তাহলে সেক্ষেত্রে আপনি এই ফৌজদারি কার্যবিধির ৯৬ ধারায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে কি করতে পারবেন? বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করতে পারবেন। এখন
এই যে আপনি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলা করার পর আপনি যদি আদালতকে স্যাটিসফাই করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আদালত কি করতে পারেন? সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারেন। ৯৮ ধারায় বলা আছে জাল দলিল উদ্ধারের জন্য কি করতে পারবেন? আপনি চোরাই মাল, জাল দলিল ইত্যাদি আছে বলে সন্দেহ হলে সেই ক্ষেত্রে এই ৯৮ ধারায়ও সেই চোরাই মাল বা জাল দলিল উদ্ধারে সার্চ ওয়ারেন্টের মামলা করতে পারবেন। কোথায়? বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নিকট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের। আর ৯৯ ক ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট এমসিকিউ পরীক্ষার জন্য। প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা। তাহলে কোনো প্রকাশনা, খবর, কাগজ এগুলো যদি রাষ্ট্রপতি, সরকার প্রধান, স্পিকার বা বিচারপতিদের জন্য মানহানিকর হয়, তাহলে কোনো প্রকাশনা যদি রাষ্ট্রপতি, সরকার প্রধান বা স্পিকার, বিচারপতির জন্য মানহানিকর হয়, তাহলে সরকার সেগুলো বাজেয়াপ্ত ঘোষণা করতে পারে। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসছে যে প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা কোথায় আছে? ৯৯ কতে আছে? কে প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করতে পারেন? সরকার প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করতে পারে। ৯৯ খতে বলা আছে বাজেয়াপ্তির ঘোষণার ২ মাসের মধ্যে হাইকোর্ট বিভাগের নিকট কি করতে হবে? ঘোষণা বাতিলের দরখাস্ত করতে হবে। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে, হ্যাঁ, বাজেয়াপ্তি ঘোষণার কত মাসের মধ্যে হাইকোর্ট বিভাগের কাছে ঘোষণা বাতিলের দরখাস্ত করতে হবে? উত্তর কি হবে? ২ মাসের মধ্যে ২ হাইকোর্ট মাসের মধ্যে। বিভাগের কাছে ঘোষণা বাতিলের দরখাস্ত করতে হবে। আর ৯৯ গতে বলা আছে কয়জন বিচারপতির সমন্বয়ে গঠিত এরকম বেঞ্চের শুনানি হবে হাইকোর্ট বিভাগের? ৩ জন ৩ জন। বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের বিশেষ বেঞ্চে এরকম আবেদনপত্রের কি হবে? আবেদনপত্রের শুনানি হবে। ১০০ ধারায় আমরা যে মামলাটা করি সেটা হলো বহু উদ্ধারের মামলাকে আমরা বলি, কিন্তু ১০০ ধারায় বলা আছে বেআইনিভাবে আটক ব্যক্তির তল্লাশি। অনেক সময় এরকম হয় বউ বাপের বাড়ি গিয়ে আর আসে না। তাহলে এরকম পরিস্থিতিতে কিসের মামলা করা যায়? ১০০ ধারার মামলা দায়ের করা যায়। তাহলে বেআইনিভাবে আটক ব্যক্তিকে তল্লাশির জন্য কি করা যাবে? মামলা দায়ের করা যাবে। কোন আদালতে করা যাবে? বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বা বিজ্ঞ প্রথম শ্রেণী বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে। বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারে আপনি মামলা করার পর আদালত কি করতে পারেন? সেই ব্যক্তিকে উদ্ধারে সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারেন। সার্চ ওয়ারেন্ট ইস্যু করলে ১০৩ এ বলা আছে যে সেই তল্লাশি কার্যক্রম, তল্লাশি অফিসার যে স্থানে তল্লাশি করবেন সে এলাকার কতজন ব্যক্তিকে সাক্ষী হতে আহ্বান জানাবেন? কমপক্ষে ২ ২ বা বা ততোধিক, ততোধিক ২ ব্যক্তি। বা ততোধিক। হুম, ২ বা ততোধিক এমসিকিউ পরীক্ষায় আসে, হ্যাঁ? কমপক্ষে কতোধিক? ২ বা ততোধিক সাক্ষীর উপস্থিতিতে কি করতে হবে? তল্লাশি কার্য পরিচালনা করতে হবে। ১০৭ ধারায় একটা মামলা হয়, তাই না? অপরাধ সংগঠন হওয়ার পূর্বেই অপরাধ যাতে প্রতিরোধ করা যায় সেজন্য আপনারা ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারায় কি করতে পারবেন? মোকদ্দমা দায়ের করতে পারবেন। এবং প্রত্যেকটা আদালতে এই ১০৭ ধারা একটা কোর্ট আছে, তাই না? বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের আদালতের পাশেই ১০৭ ধারা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতের একটা কোর্ট আছে। সবাই কি সেই কোর্টে গিয়েছেন ১০৭ ধারা কোর্টে? গিয়েছি স্যার। গিয়েছিলাম স্যার। আচ্ছা, ১০৭ ধারা কোর্টে কেন মামলা হয়? এখান থেকে মুছ লেখার জন্য স্যার। মুছ লেখার জন্য স্যার ওখানে মামলা হয় স্যার। আচ্ছা, মুচলেকার জন্য মামলা হয়। মুচলেকা কেন দিবেন? তাহলে এরকম যদি কোনো পরিস্থিতি তৈরি হয় যে আপনার শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা আছে, তাই না? জি। জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। তাহলে যেখানে শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকবে, হ্যাঁ? যেখানে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকবে সেখানে কি করা যাবে? যেখানে শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকবে, যেখানে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকবে, সেখানে আপনি কি করতে পারবেন? সেখানে আপনি হচ্ছে এই ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে। এখানে আলাদা করে কিন্তু একটা কোর্ট আছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের 107 কোর্ট। জি, আপনি ভালো আছেন?
আচ্ছা, আপনি আমাকে 5টায় কল দিবেন, ঠিক আছে? আমি লাইভে আছি। 5টায় কল, ঠিক আছে? তাহলে 107 ধারায় আপনি যদি মামলা করে প্রমাণ করতে পারেন যে শান্তি শৃঙ্খলার ভঙ্গের আশঙ্কা আছে, কেউ আপনাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আদালত কি করতে পারেন? 1 বছরের বেশি নয় এমন সময়ের জন্য আদালত মুচলেকা সম্পাদনের কি করতে পারেন? মুচলেকা সম্পাদনের নির্দেশ দিতে পারে। 109 বলা আছে ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তিদের আহ যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট 1 বছরের বেশি নয় এমন সময়ের জন্য মুচলেকা সম্পাদনের নির্দেশ দিতে পারেন। 110 বলা আছে অভ্যাসগত অপরাধীদের 3 বছরের বেশি নয় এমন সময়ের জন্য আদালত কি করতে পারেন? মুচলেকা সম্পাদনের নির্দেশ দিতে পারেন। দিতে পারেন। যে সেকশন গুলো বলতেছি না এই সেকশন গুলো আপনাদের আশা করি না পড়লেও চলবে, তবে আপনাদের যদি ইতিপূর্বে পড়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা পড়তে পারেন। আনলফুল অ্যাসেম্বলি বেআইনি সমাবেশ, আমাদের দণ্ডবিধির কত ধারায় বেআইনি সমাবেশের সংজ্ঞা আছে? দণ্ডবিধির কত ধারায় বেআইনি সমাবেশের সংজ্ঞা আছে? নাম পড়ি। 141 নাকি স্যার ভুলে গেলাম। দণ্ডবিধির হলো না আর কত ধারায়? 141 ধারায়। 141। 141 ধারায় কি আছে? দণ্ডবিধির 141 বেআইনি স্যার। বেআইনি সমাবেশের সংজ্ঞা আছে। আচ্ছা, 127 বলা আছে ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তার আদেশে কি হবে? এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হবে। তাহলে এখানে পুলিশ অফিসার বলতে কাকে বোঝানো হয়েছে? অফিসার্স ইন চার্জ অফ এ পুলিশ স্টেশন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ওনারা কি করতে পারেন? বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারেন। 128 বলা আছে সমাবেশের জন্য বেসামরিক শক্তি প্রয়োগ। তাহলে সমাবেশ ছত্রভঙ্গ না করার দৃঢ়তা দেখালে নির্বাহী ম্যাজিস্ট্রেট থানার প্রাপ্ত অফিসার সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক ব্যক্তির সহায়তা দাবি করতে পারেন। এখন বেসামরিক ব্যক্তির সহায়তার পরেও যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ না হয় তাহলে 129 ধারায় বলা আছে সামরিক শক্তি প্রয়োগ করে কি করতে পারেন? সেই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারেন। তাহলে বেআইনি সমাবেশ অন্য কোনো ভাবে যদি ছত্রভঙ্গ না হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট বা মহানগর পুলিশ কমিশনার কি করতে পারেন? জল কামান লাঠিচার্জ যেগুলোকে বলা হয় কি সামরিক শক্তি প্রয়োগ করে কি করতে পারেন? সেই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দিতে পারেন। আচ্ছা, সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার এখন কি করতে পারেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট যেমন পারেন সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার সামরিক শক্তি প্রয়োগ করে এই সমাবেশ কি করতে পারেন? ছত্রভঙ্গ করতে পারেন এবং এখানে একটা দায় মুক্তির বিধান আছে। 132 ধারায় সেই দায় মুক্তির বিধান আছে। 132 ধারায় বলা আছে যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার সময় কাউকে যদি কি করা হয়? সরল বিশ্বাসে আঘাত করা হয়, কোনো কাজ করা হয় সেটার জন্য কিন্তু ফৌজদারি মামলা দায়ের করা যাবে না। যেমন আপনারা দেখেছেন ভিপি নূরকে কিন্তু বেআইনি সমাবেশের সময় মেরেছিল প্রচন্ড। হ্যাঁ, এটার জন্য এখন পর্যন্ত কি কোনো মামলা হয়েছে? আপনাদের নলেজে আছে কিছু? হয় নাই স্যার। হয় নাই। তাহলে কোন ধারার কারণে হয় নাই? 130 132 ধারার কারণে। সরি 132 তাহলে 132 টা রিডিং করেন তো কেউ একজন কি বলা আছে দেখেন তো। বেআইনি সমাবেশের ছত্রভঙ্গ করার জন্য সরল বিশ্বাসকৃত কার্যকরের জন্য কোনো ফৌজদারি মামলা দায়ের করা যাবে না। তাহলে ফৌজদারি মামলা দায়ের করা যাবে না, তাই তো? জি। এখন ফৌজদারি মামলা দায়ের করা যাবে না। দায় মুক্তির বিধান কোথায় আছে? 132 ধারায়। 132 ধারায় আছে। ভেরি গুড। তারপরে চলে যাবেন 144 ধারা। তাহলে এমন যদি হয় যে জামালপুর সরকারি কলেজের মাঠে আজকে শুক্রবার বিকেল 3টায় বাংলাদেশের এখন যে প্রধান দুইটি রাজনৈতিক দল তারা কি করলো একই সময় সমাবেশ ডাকলো। আমাদের এখানে দুই পক্ষ সমাবেশ ডেকে অনেক 30 জন আহত হয়েছে গত পরশুদিন এবং দুই একজনের অবস্থা খুবই খারাপ। তাহলে এরকম একটা পরিস্থিতি এখানে কি আছে? দাঙ্গা হাঙ্গামা হওয়ার আশঙ্কা আছে, শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা আছে। এরকম পরিস্থিতিতে আদালত কি করতে পারেন বলেন তো? দুঃখিত, এরকম পরিস্থিতিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কি করতে পারেন?
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আপনার হচ্ছে ফৌজদারি কার্যবিধির 144 ধারার আদেশ জারি করতে পারেন। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন হয় 144 ধারার আদেশ কে জারি করেন? বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট। এবং এখান থেকে এমসিকিউ পরীক্ষায় যে কোশ্চেনটা সবচেয়ে বেশি আসার মতো সম্ভাবনা, এই যে 144 ধারা আদেশ, এটা কত মাসের বেশি কার্যকর থাকবে না? উত্তর কি হবে? এটা হলো 2 মাসের বেশি কার্যকর থাকবে না। 2 মাস। সর্বশেষ আমরা যেটা দেখেছি 144 ধারা আদেশ পার্বত্য চট্টগ্রামে কার্যকর ছিল। ওইখানে আপনার মনে হয় একটা দর্শন নিয়ে 2 পক্ষের মধ্যে পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা ঝামেলা ছিল খুব সম্ভবত। হ্যাঁ, ওইটা নিয়ে কিন্তু দীর্ঘদিন 144 ধারা আদেশ জারি ছিল। এখন কি অবস্থা আছে সেটা আমরা জানি না। তাহলে 144 ধারা আদেশ কখন জারি করা হয়? প্রতিবন্ধকতা রোধে জীবন সত্তা যদি নরনির্মিত বিঘ্নিত হয়, দাঙ্গা হাঙ্গামা হওয়ার আশঙ্কা থাকে, তখন 144 ধারা আদেশ কার্যকর। একশো চুয়াল্লিশ ধারা আদেশ কাদের প্রতি কার্যকর হবে? ব্যক্তি, গমনকারী, সফরকারী সবার প্রতি কার্যকর হবে। 144 ধারা আদেশ কত মাসের বেশি থাকবে না? 2 মাসের বেশি। তবে সরকার যদি চান তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারেন? সরকার চাইলে বাড়াতে কিন্তু পারে। বাড়াইতে পারে। এখন পাহাড়ি বাঙালি সংঘর্ষ 2 মাস হয়ে গেছে, এখনো সেটা ধরেন কি হয় নাই। হ্যাঁ, এখনো সেই সংঘর্ষ চলমান আছে। তাহলে এই ক্ষেত্রে সরকার চাইলে সেই 2 মাস আরো কি করতে পারেন? বৃদ্ধি করতে পারেন। বাড়াবে। 144 ধারা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 144 ধারা আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? প্রতিকার হলো দায়রা জজের নিকট কি করা যাবে? 144 ধারা আদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট রিভিশন দায়ের করা যাবে। খুবই ইম্পর্টেন্ট। তাহলে 144 ধারা আদেশের বিরুদ্ধে কি করা যাবে? আর রাজাদের নিকটে রিভিশন দায়ের করা যাবে। রিভিশন দায়ের করা যাবে। একশো চুয়াল্লিশ ধারার আদেশ যদি কেউ অমান্য করে শাস্তি আছে দণ্ডবিধির কত ধারায়? দণ্ডবিধির 188 ধারা। দেখেন অনেকগুলো এমসিকিউ। 144 আদেশ কে জারি করেন? জেলা ম্যাজিস্ট্রেট। 144 ধারার আদেশ কয় মাসের বেশি কার্যকর থাকবে না? 2 মাস। সরকার চাইলে বাড়াইতে পারেন। 144 ধারার আদেশ কোন এলাকায় প্রযোজ্য হবে না? মহানগর বা মেট্রোপলিটন এলাকায় প্রযোজ্য হবে না। 144 ধারার আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? প্রতিকার হলো দায়রা জজের নিকট রিভিশন করা যাবে। আর 144 এর আদেশ যদি কেউ ভঙ্গ করে শাস্তি আছে দণ্ডবিধির কত ধারায়? দণ্ডবিধির 188 ধারায়। 145 বলা আছে জমি নিয়ে যদি শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকে, জমি বা জলাশয় বা সীমানা প্রাচীর এগুলো নিয়ে যদি দাঙ্গা হাঙ্গামা হওয়ার আশঙ্কা থাকে, হ্যাঁ, শান্তি ভঙ্গ হওয়ার আশঙ্কা থাকে, বিরোধ থাকে, তাহলে সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 144 ধারা অনুযায়ী বিজ্ঞ আমাদের এখানে হলো যেটা আমরা দেখি এডিএম কোর্ট আছে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট কি করতে পারেন? বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেটের পরের যে কোর্টটা আছে মানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এডিএম কোর্ট যেটাকে আমরা বলি, এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্ট, সে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আপনার হচ্ছে একটা ক্রিমিনাল ইনজাংশন কি করতে পারেন? জারি করতে পারেন। 145 ধারার যে আদেশ, সে আদেশের ক্ষেত্রে কি নির্ধারণ হবে না? এখানে আপনার হচ্ছে কোনো মালিকানা বা সত্ত্ব নির্ধারিত হবে না। তাহলে 145 ধারায় যে ক্রিমিনাল ইনজাংশন এই ক্ষেত্রে কি নির্ধারিত হবে? আপনি যখন 145 ধারায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপনি অভিযোগ দায়ের করবেন, হুম, স্যুট ফাইল করবেন, তখন সেই ক্ষেত্রে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত কি করবেন? একটা আপনার হচ্ছে স্থিতাবস্থার নির্দেশ দিবেন এবং পাশাপাশি স্থানীয় ইউএলও বা হচ্ছে এসিল্যান্ডকে কি করবেন? এসিল্যান্ডকে তদন্ত করার জন্য নির্দেশ দিবেন যে ওই জমিতে আসলে কি শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা আছে কিনা, এবং পাশাপাশি ওই জমির বর্তমান দখলদার কে? প্রতিবেদন আসার পর তারপর হচ্ছে প্রতিবেদন অনুযায়ী আদালত এই ব্যবস্থাটা গ্রহণ করবেন। আপনাদের এমসিকিউ পরীক্ষায় যেটা আসার মতো যে পূর্ববর্তী 2 মাস কে দখলে ছিল, তাহলে পূর্ববর্তী 2 মাস ওই সম্পত্তির যে দখলে ছিল আদালত তার পক্ষে কি করবেন? তার পক্ষে আদেশ প্রদান করবেন। এবং এই যে 145 ধারার যে ক্রিমিনাল ইনজাংশন, এই 145 ধারা আদেশের বিরুদ্ধে কি করা যাবে? হ্যাঁ, 145 ধারা আদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট রিভিশন দায়ের করা যাবে। একটা মজার বিষয় হলো সিভিল কোর্টে যদি মামলা চলমান থাকেও
জিওরমনটা একটু মিউট করে দিই। সিভিল কোর্টে যদি মামলা চলমান থাকেও তারপরে 145 ধারা দরখাস্ত দায়েরে কি নাই? 145 ধারা দরখাস্ত দায়েরে বাধা নাই। এবং 145 ধারায় মামলা চলাকালে আপনি সিভিল কোর্টে মামলা করতে কোনো বাধা নাই। 145 ধারায় জাস্ট হচ্ছে আপনার স্থিতাবস্থার জন্য কি করা হয়? মামলা দায়ের করা হয় যখন জমি নিয়ে শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকে। 145 ধারা হলো একটা ইনজাংশনের মামলা এবং এই 145 ধারার আদেশের বিরুদ্ধে দায়রা জজ নিকট রিভিশন করা যায়। 145 ধারার মামলায় মালিকানা বা সত্ত্ব নির্ধারিত হয় না। এই 145 ধারার মামলায় শুধু আপনার পূর্ববর্তী ২ মাস কে দখলে ছিল সেই বিষয়টা নির্ধারিত হয়। ১৪৬ এ বলা আছে ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে সম্পত্তি নিয়ে বিরোধ আছে এবং বিরোধটি এতটাই গুরুতর যে আম সে নিয়ে শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা আছে, তাহলে সেক্ষেত্রে সম্পত্তি কি করতে পারেন? ক্রোক করতে পারেন। ক্রোক করে রিসিভার নিয়োগ করতে পারেন। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে যে সরেজমিনে ইনকোয়ারি সম্পর্কিত বিধান কোথায় আছে? ফৌজদারি কার্যবিধির। হ্যাঁ, সরেজমিনে ইনকোয়ারি সম্পর্কিত বিধান ফৌজদারি কার্যবিধির ১৪৮ ধারায় আছে। কগনিজেবল অফেন্স পুলিশের প্রতিরোধমূলক কার্য। পুলিশের সামনে যদি অপরাধ সংঘটিত হয়, পুলিশ সেই অপরাধটা কি করবেন? পুলিশ সেই অপরাধটা প্রতিরোধ করবেন। তাহলে ১৪৯ ধারায় বলা আছে, পুলিশ আমলযোগ্য অপরাধ কি করবেন? পুলিশের সামনে যদি কেউ আমলযোগ্য অপরাধ করে, পুলিশ সেই আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবেন। এবং আমলযোগ্য অপরাধের ১৫০ এর বলা আছে, পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবেন। এবং আমলযোগ্য অপরাধের যে সংবাদটা আছে, সেই সংবাদটা তার ঊর্ধ্বতন যে অফিসার আছে, সেই অফিসারের নিকট কি করবেন? সেই অফিসারের নিকট তিনি জানিয়ে দিবেন। এবং ১৫১ তে বলা আছে আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র হলে দরকার পড়লে হ্যাঁ, ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই পুলিশ বিনা পরোয়ানায় কি করতে পারেন? বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। তাহলে ১৫১ তে কি আছে? আমলযোগ্য অপরাধ হলে পুলিশ কি করতে পারে? ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই, ওয়ারেন্ট ছাড়াই ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করতে পারে। এই ১৫১ ধারায় প্রতিদিন অসংখ্য আসামি কিন্তু কোর্টে চালান দেওয়া হয়। আপনারা যারা কোর্টে যান। হ্যাঁ, একশ হ্যাঁ, অনেক আসামি চালান দেওয়া হয় ১৫১ অনেক, অনেক, অনেক। ১৫২ তে বলা আছে, পুলিশ বাংলাদেশ সরকারের সম্পত্তির ক্ষতিসাধন কি করবেন? বাংলাদেশ সরকারের সম্পত্তির ক্ষতিসাধন প্রতিরোধ করবেন। ১৫৩ তে বলা আছে, থানার প্রাপ্ত অফিসার ওজনের জন্য ব্যবহৃত বাটখারা, দাঁড়িপাল্লা, নিক্তে এগুলো পরীক্ষা করবেন এবং সেগুলো যদি খাঁটি না হয় তাহলে তিনি এগুলো কি করতে পারেন? এগুলো তিনি আটক করতে পারেন। আমাদের অপরাধের গুরুত্বের ভিত্তিতে অপরাধ ২ প্রকার, আমলযোগ্য অপরাধ এবং আমল অযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার, অফিসার ইনচার্জ অফ এ পুলিশ স্টেশন, হ্যাঁ, সেটাকে সরাসরি কিন্তু এফআইআর হিসেবে নিতে পারেন। আর আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে সেটা এফআইআর হিসেবে নিবেন না, জিডি হিসাবে কি করবেন? জিডি হিসাবে এন্ট্রি করবেন। আমরা পরবর্তী ক্লাসে আ ১৫৪ ধারা থেকে অর্থাৎ এফআইআর থেকে ইনশাআল্লাহ শুরু করব। ইনফরমেশন ইন কগনিজেবল অফেন্স অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেটা দিয়ে হচ্ছে এফআইআর হয়। বাংলাদেশ পুলিশ ফর্ম নং 27। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে যারা শুক্রবারের ক্লাসে যুক্ত হয়েছিলেন, আপনাদের পরবর্তী ক্লাস রবিবার রাত ৯ টায়